সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপের ডায়েরি অনুষ্ঠানে। আজকে আমি একা নই, আমার পাশে দেখতে পাচ্ছেন চ্যানেল 24 এর স্পোর্টস এডিটর দিলীপ খন্দকার। তিনিও চলে এসেছেন বিশ্বকাপের ময়দানে। এই ডালাসে, যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে এবং নিউ ইয়র্কে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে। সেই ম্যাচটিতেও তিনি থাকবেন। প্রথমেই স্বাগত জানাচ্ছি দিলীপ খন্দকারকে। দিলীপ খন্দকার, যুক্তরাষ্ট্র আপনার জন্য নতুন নয়, কিন্তু ক্রিকেটের জন্য নতুন। আপনি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এসেছেন। কেমন লাগছে নিউ ইয়র্ক থেকে ডালাস, সব মিলে বাংলাদেশ থেকে এখানে আসা, এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে? সত্যি কথা বলতে কি, ক্রিকেট আমেরিকার জন্য নতুন খেলা। কারণ এটা উপমহাদেশে যারা এই দেশে থাকে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এই কমিউনিটির মধ্যে ক্রিকেটটা বেশি জনপ্রিয়। এটা নিউ ইয়র্কেও বাংলাদেশি ক্রিকেট লিগ হয়, এলএতে ক্রিকেট লিগ হয়, সেখানে কিন্তু এই সাবকন্টিনেন্টের প্লেয়াররাই খেলে থাকেন। ক্রিকেটটা আপনি নিজে জানেন, কারণ আমেরিকাকে আমরা চিনি NBA বাস্কেটবলের জন্য ওয়ার্ল্ড ফেমাস, ওদের রাগবির জন্য ওরা ওয়ার্ল্ড ফেমাস, বেসবলের জন্য ওয়ার্ল্ড ফেমাস। বাট ক্রিকেটটা খুবই নতুনভাবে এই আইসিসি একটা উদ্যোগ নিয়েছে। তারা সারা দুনিয়াতে ক্রিকেট ছড়িয়ে দিতে চান এবং আমেরিকার মার্কেটটা খুবই বড়। ক্রিকেটের জন্য এটা খুবই সুখকর হতে পারে, বিশেষ করে T20টা। কারণ এদেশের মানুষ কিন্তু একটা কথা বলে, টাইম ইজ মানি, এবং তাদের কাছে সময়টা খুবই মূল্যবান। তারা শর্টার ভার্সন যে খেলাগুলি সেগুলি দেখতে পছন্দ করেন, কারণ টেস্ট ক্রিকেট নিয়ে এখানে ভাবা খুবই ঠিক হবে না। সেই জন্যই T20টাকেই তারা বেছে নিয়েছেন। এবং বিশ্বকাপটা যে হবে, আমরা কিন্তু প্রথম যখন সকার দেখতে এসেছিলাম 94 সালে, তখন খবরের কাগজে ফুটবল খেলার আইন কানুনগুলি ডেসক্রিপশন করা হতো। এখন কিন্তু ক্রিকেটের জন্য তেমনটা হচ্ছে, এবং সেটা আমি 94-তে দেখেছিলাম যে সকারটা কিভাবে খেলে। কত বছর পর আপনি আমেরিকায় আসলেন? প্রায় 24 বছর পরে এসেছি, কারণ এরপরে অলিম্পিক দেখতে এসেছিলাম। মানুষ ব্যস্ত ছিলেন অলিম্পিক নিয়ে। অলিম্পিকের জন্য এসেছিলেন, ফুটবলের জন্য এসেছিলেন, এখন ক্রিকেটের জন্য আসলেন? ক্রিকেটের জন্য এসেছি, কারণ এরপরেই যে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক হবে, সেখানে কিন্তু ক্রিকেটটা অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। ক্রিকেটটা আবার অলিম্পিকে ফিরে আসবে 2028-এ। তো সেই ক্ষেত্রে তার আগে আবার 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপও আছে। অবশ্যই, কারণ আমেরিকা যে একটা ভার্সেটাইল কান্ট্রি, তারা যে কোনো টুর্নামেন্ট এমন ভাবে আয়োজন করেন। কারণ আপনি কিন্তু ক্রিকেটের পরপরই তারা কোপা আমেরিকা আয়োজন করছে। তারা কিন্তু একই সাথে, তার মানে গত কয়েক বছর ধরে কিন্তু কোপা আমেরিকা তারা আয়োজন করছে। এবং মিশেল প্লাতিনি একটা কথা বলেছিলেন আমাকে ওয়ার্ল্ড কাপ ফুটবল ফাইনালের আগের দিন, যে আমেরিকা এত চমৎকার ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে, আমাদের কাজটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাদেরকে, কারণ পরের আসর আমরা ফ্রান্সে আয়োজন করব। আমেরিকা আমাদের কাজটা কঠিন করে দিয়েছে। তারা এত অর্গানাইজড হয়েছে ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে, এবং সেই ওয়ার্ল্ড কাপটায় সবচেয়ে বেশি দর্শক মাঠে এসেছিল, আগের রেকর্ডগুলি ভেঙে দিয়েছিল। সেই ফুটবলটা কিন্তু এখন আমেরিকায় অনেক পপুলার, মানে ডেফিনেটলি, কারণ এখন যেটা তারা সকার হিসেবে বলে, সকার বলে, এবং মেসি বলেন। আমরা কালকেই গিয়েছিলাম, মেসি ডালাসের যে মাঠে খেলেছেন, এফসি ডালাসের হোম ভেন্যু টয়োটা স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে গেছিলাম রাতে দেখার জন্য। খুব অবাক, কিন্তু স্টেডিয়ামটা, ওটা মাটির কিন্তু নিচে স্টেডিয়ামটা। আমরা যেমন এইখানে আছি, বসে আছি, ওই মাঠ কিন্তু নিচে। এবং এখানে আরো একটা স্টেডিয়াম, বেসবল স্টেডিয়াম, সেটার নিচে, মানে 3-4 তলার নিচে, উপরে হলো গ্যালারি, মাঠ নিচে। কিন্তু খুব অদ্ভুত জিনিসটা। এই 25 বছরে কি চেঞ্জ, মানে এক নজরে আপনার মনে হয়েছে নিউ ইয়র্ক এবং ডালাসে দেখে? ডেফিনেটলি মানুষ যে খেলা পাগল, এটা শিওর। কারণ আজকে যখন আমরা ডাউন টাউনে গিয়েছি, তখন কিন্তু অনেকের কিউরিওসিটি ছিল, আমাদের আইডি দেখেও তারা অনেকেই ক্রিকেটের নামটা শুনেছেন। এই যে জিনিসগুলি, যে আমেরিকা যে কাজটায় হাত দেয়, সেটাকে তারা এমন চমৎকার আয়োজন করে। যেমন দেখেন, এটা মেকশিফট স্টেডিয়াম, কারণ এখানে বেসবল খেলা হতো, সেখানে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হবে। নিউ ইয়র্কে আপনি দেখেছেন, সেটা মেকশিফট স্টেডিয়াম। তারা অল্প কদিনের জন্য 35,000 আসনের স্টেডিয়াম বানিয়েছে 6 মাসের মধ্যে। এবং এই মাঠটা আপনি চিন্তা করে দেখেন, এটা যেই দেশে ক্রিকেট খেলা হয়, ঠিক সেই স্ট্যান্ডার্ডের মাঠ এবং আউটফিল্ড তারা তৈরি করে নিয়েছেন। তার মানে তারা খুব অর্গানাইজড ওয়েতে একটা কাজ করেন, এবং যে কাজে হাত দেন সেটা সাকসেস করে রাখেন। এবং আমি খুব কনফিডেন্ট যে আমেরিকার মাটিতে যে কয়টা খেলা হবে, এটা খুব অর্গানাইজড ওয়েতে হবে, এবং এটা অন্য দেশগুলিকে একটা লেসন দিতে পারে যে আমরা ভালো কিছু করতে হলে
আমেরিকার এই কাজগুলি আমরা অনুসরণ করতে পারি। বিশেষ করে ওয়ার্ল্ড কাপ সকার এবং ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দেখে যে কথাটা বারবার মনে হয় যে বড় গেমস আয়োজনের জন্য আমেরিকা পারফেক্ট জায়গা। ডালাসে তো আপনার ফার্স্ট টাইম কিনা? প্রথমবারের মতো ডালাসে এসেছি। ডালাসে এসে মানে কেমন মনে হচ্ছে? আমার যেমন মনে হচ্ছে যে ডালাস অনেক বড় শহর, মানে নিউ ইয়র্কের চেয়ে অনেক বড়, এবং ডালাসে আসলে এত ডিস্টেন্সে যেতে হয় এবং গাড়ি ছাড়া কোনো উপায় নেই এখানে আসলে। মানে ডালাস কি আসলে অনেক বড়? টেক্সাসে আমরা সবকিছু শুনি বড়, বিগেস্টের কথা বলে তারা। ডেফিনেটলি, কারণ আজকেই কথা হচ্ছিল যে ডালাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি গাড়িতে কেউ ড্রাইভ করে যায় সেটা 11 থেকে 12 ঘন্টা সময় লাগবে। মানে তার মানে কত বড় হতে পারে এই ডালাসটা। এবং রিসেন্টলি ডালাসে অনেক মানুষ আসছেন, কারণ অনেকে নিউ ইয়র্ক থেকে ডালাসে শিফট করছেন, এবং এখানে কিন্তু আমরা শুনেছি অনেক বাংলাদেশির বসবাস ক্রমেই বাড়ছে। তারা বিভিন্ন স্টেট থেকে ডালাসে আসছেন, কারণ এখানকার সুযোগ সুবিধা ভালো, এখানকার অনেক কিছুই। এবং ডালাসের টপ বিজনেসম্যানদের মধ্যে বাংলাদেশি আছে, টপ এমপ্লয়ীদের মধ্যে বাংলাদেশি আছে, এবং টেক সিটি বলা হয় ডালাসকে, এবং টেক্সাসকে বলা হয়, এবং সেখানে কিন্তু বাংলাদেশিদের অবস্থানও আছে। সেটি কালকে রাতেই আমরা এখানকার যে বেসবল টিমটা সেই কমপ্লেক্স দেখতে গিয়েছিলাম। এটা অবিশ্বাস্য, এটা কল্পনাও করা যাবে না যে একটা বেসবল ক্লাবকে ঘিরে কত বড় কম্পাউন্ড হয়েছে। এবং সেখানে যে আরো খুশি হয়েছি যে ওই বেসবল টিমটার 1 বছরের জন্য যে একটা কোম্পানি, আইটি কোম্পানি স্পন্সর ছিল, তার মালিক দুজনই বাংলাদেশি। এটা শুনেও ভালো লাগলো যে এত বড় আয়োজনের সাথে দুজন বাংলাদেশি ব্যবসায়ী তারা ইনভলভ ছিলেন। তার মানে বাংলাদেশের এখানে অনেকেই খুব বড় বড় জব করেন, এবং এটা নিজে বাংলাদেশ হিসেবে এই জিনিসটা প্রাইডের ব্যাপার। কারণ টেক্সাস কাউবয়ের যে ডালাস কাউবয়ের যে স্টেডিয়াম কমপ্লেক্স, এটিএনটি স্টেডিয়াম, যেখানে ওয়ার্ল্ড কাপ ফুটবল হবে 2026, এবং সেটা, এবং আমরা কালকে প্র্যাকটিস গ্রাউন্ডটাও দেখেছিলাম, তাকে ঘুরে যে চতুর্দিকে ব্যবসাটা ছড়িয়ে দিয়েছে এটা অবিশ্বাস্য। এবং জি, আমি দর্শকদেরকে বলতে চাই যে ডালাস কিন্তু স্পোর্টস সিটি হিসেবে পরিচিত, এবং আমরা বলছিলেন ডালাস কাউবয়েজ এর কথা, সেটা কিন্তু $9 বিলিয়ন তার ভ্যালুয়েশন, এবং রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, সিটি, তাদের সঙ্গে কিন্তু তারা কম্পিট করে এই ভ্যালুয়েশনে। সুতরাং একটা অন্য খেলা যেটা পৃথিবীর অন্য দেশগুলোতে আসলে খুব বেশি পপুলার নয়, কিন্তু এই স্টেডিয়াম কিংবা এই স্টেডিয়ামকে ঘিরে যে কর্মযজ্ঞ সেটা কিন্তু আসলে বৃহৎ, মানে অনেক বিশাল। এবং ডালাসকে আমরা বলছি সবকিছুই বড়। এখানে আপনি যদি কোকের বোতল কিনেন সেটা পাবেন বড়, এখানে যে কোনো ড্রিঙ্কস কিনেন বড়, এবং ডালাসে বড় ছাড়া কিছু নেই। এখানে বলা হয় যে টেক্সাস মানুষদের 2-3টা জিনিস তাদের থাকতেই হবে যদি টেক্সাসের মানুষ হতে হয়, কিংবা ডালাস টেক্সাসের অন্তর্ভুক্ত সেই হিসাবে বলছি। যেমন বন্দুক, যেমন হলো গাড়ি, গাড়ি নর্মাল গাড়ি নয়, সেটা হলো আসলে ট্রাক, একটা মিনি ট্রাক তো রাস্তায় প্রচুর দেখেছেন। এবং ডালাস সম্পর্কে আমরা ছোটবেলা থেকে, ডালাস একটা সিরিয়াল ছিল, টিভি সিরিয়াল ছিল, সেটা দেখে এক ধরনের আগ্রহ, আকর্ষণ কিন্তু ওই প্রজন্মের মানুষের তৈরি হয়েছে। ডেফিনেটলি সেটা দেখেছিলাম, একটা বিত্তশালী পরিবারের উপরে কাহিনীটা ছিল, সেটা বাস্তবে এসে দেখে মনে হচ্ছে যে সত্যি এক বিচিত্র জায়গায় এসেছি। কারণ এর আগে আমেরিকার অনেকগুলি স্টেডিয়ামে গিয়েছি, এটা যে কত বড় এখানে না এলে বোঝা যাবে না। যেমন এখানে ফ্লাইওভারগুলি দেখেছি 4 তলা 5 তলা, মানে অলৌকিক ব্যাপার। আর কত ডালাস শহরে অনেকগুলি এয়ারপোর্ট, তার মানে কত বিজিএস একটা সিটি, এবং মানুষের, এবং আমরা কিন্তু কখনো টাউন সার্ভিস বলে কোনো কিছু দেখি নাই। এখানে সব লোকের গাড়ি আছে, তারা গাড়িতে চলাচল, বাড়িতে যতজন মানুষ ততটা গাড়ি, এবং সেখানে একটা সিস্টেমেটিক ওয়েতে চলে, কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশন এইভাবে ফলো করা হয় যে এখান থেকে অনেক কিছু শেখার মতো রয়েছে। ধন্যবাদ দিলু খন্দকার আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দিলু খন্দকার আমাদের সঙ্গে থাকবেন আরো কয়েকদিন, আমরা নিশ্চয়ই তার আরো গল্প শুনবো, কিংবা তার কাছ থেকে অভিজ্ঞতা জানবো আমেরিকা সম্পর্কে, আমেরিকার স্পোর্টস সম্পর্কে এবং ওয়ার্ল্ড স্পোর্টস সম্পর্কে। তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিব। বিশ্বকাপের ডায়েরি থেকে আজকে বিদায় নিচ্ছি। আমার কথা আজকে খুব বেশি বললাম না, দিলু খন্দকারের মাধ্যমে নিশ্চয়ই জানলেন। কাল আবারও ফিরে আসবো, সবাই ভালো থাকবেন।